ওই ছেলেকে তুই বিয়ে করিস না। শুনেছি মাসে 10,000 টাকা নাকি স্যালারি পায়। ওই দিয়ে আজকাল কি হয় বলতো? একটা ভালো শাড়িও ও তোকে কিনে দিতে পারবে? আরে কোনোদিন একটা বড় রেস্টুরেন্টে খেতেও যেতে পারবি না। বড় রেস্টুরেন্টে খেতে যেতে হলেও অনেক টাকার দরকার। আমি চুপ করে দাদার বলা কথাগুলো শুনছিলাম। আমার মা পাশ থেকে বলে ওঠে, কানে কি কথাগুলো ঢুকছে? মাছ ছাড়া কোনো দিন তো তোর গলা দিয়ে খাবারই নামে না। তা এত যে জেদ করছিস, ও তোকে দুবেলা মাছ ভাত খাওয়াতে পারবে তো? বাবা বলে ওঠে, দুবেলা? সপ্তাহে একদিন মাছ হয় কিনা দেখো। এই দুর্মূল্যের বাজারে 10,000 টাকায় কি হয় গো? যে যাই বলে বলুক, বিয়ে তো আমি সৈকতকেই করব। কলেজে সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে ওর সাথে আমার পরিচয় হয়। আমাদের সম্পর্কটা 2 বছরের। আমরা দুজনেই ঠিক করেছিলাম আগে নিজেরা প্রতিষ্ঠিত হব, তারপর বিয়ে করব। কিন্তু আমার কলেজ শেষ হওয়ার সাথে সাথেই বাড়ি থেকে ছেলে দেখা শুরু করে দেয়। বাধ্য হয়েই বাড়িতে সৈকতের কথাটা জানাই। সৈকতের কথাটা শোনা মাত্রই বাড়ি থেকে না করে দিয়েছিল। রিসেন্টলি ও একটা কোম্পানিতে ছোটোখাটো জব পেয়েছে। ওর স্যালারির কথা শুনেই বাবা দাদা স্ট্রিক্টলি জানিয়ে দেয় সৈকতকে তারা কোনোভাবেই মেনে নিতে পারবে না। আর আমিও জেদ ধরে বসলাম। অনেক ঝামেলা অশান্তির পর এক পর্যায়ে তারা এ বিয়েতে মত দেয়। আমাদের বিয়েটা হয়। সৈকতের বাবা আর্মির একজন উচ্চপদস্থ অফিসার ছিলেন। এখন উনি রিটায়ার করেছেন। সৈকত বাবা মার একমাত্র ছেলে। ওই বাড়ি থেকে বিয়ের সমস্ত খরচ খরচা সৈকতের বাবাই করেছেন। অবশেষে আমাদের বিয়েটা হয়। সৈকতের মা নেই, ছোটবেলায় ওর মা মারা গেছে। বাড়িতে শ্বশুরমশাই, আমি আর আমার স্বামী। দাদা বিয়ের পর প্রথমবার ভাই ফোঁটাতে আমাদের বাড়ি আসবে। আমার স্বামী সকাল সকাল বাজারে গিয়ে কাতলা মাছ, চিংড়ি মাছ আর মুরগির মাংস নিয়ে আসে, সাথে কয়েক রকম মিষ্টিও নিয়ে আসে। আমি মহা আনন্দে সবার জন্য রান্না করি। দাদাকে ফোঁটা দেওয়ার পর দুপুরে সবাই একসাথে খাবার খাই। খাওয়া দাওয়া শেষ করে দাদা রুমে আসে। খাটের ওপর বসে বলে, কিরে বোন, এইসব কিছুর আয়োজন নিশ্চয়ই তোর শ্বশুর করেছে। সৈকত করেনি বোধ হয়, তাই না? যাই হোক, শাড়িটা পরিস। জানিস শাড়িটা কত নিয়েছে? পুরো 5,000 টাকা। যত দামি দামি শাড়ি সবই তো আমাদের বাড়ি থেকে তোকে দেওয়া। সৈকত তো কোনোদিনও বোধহয় একটা দামি শাড়িও দেয়নি তোকে। আর দেবেই বা কোত্থেকে? মাসে 10,000 টাকা স্যালারি পেলে হাত খরচাতেই তো খরচ হয়ে যাবে, আবার এত দামি শাড়ি। আমি তোমার দাদাকে চিনি, তাই আর আমি অবাক হই না। তবে আমার স্বামী যে দরজার সামনে দাঁড়িয়ে আছে, এটা আমি বা আমার দাদা, আমরা দুজনেই কেউ খেয়াল করিনি। সৈকতকে ডাক, আমি আর দেরি করব না, তাহলে 3:30 বাসটা মিস করে যাব। ডাকছি। সৈকতকে ডাকার আগেই ও ভেতরে আসে। দাদা বলে ওঠে, সৈকত, বোনকে সঙ্গে নিয়ে যেও একদিন আমাদের বাড়িতে সময় করে। সৈকত একটু চুপ থাকার পর শান্ত গলায় বলে ওঠে, হ্যাঁ যাব। দাদা বাড়ি চলে যায়। সৈকত আমাকে বলে, আমি তোমাকে খুব কষ্টে রেখেছি তাই না? একটা দামি শাড়িও কিনে দেওয়ার ক্ষমতা নেই তোমার এই স্বামীর। এর থেকে লজ্জার আর কি আছে? আমি ওর দিকে তাকাই। ওর বেতন অল্প হলেও কোনোদিনও আমাকে কোনো কষ্টে রাখেনি। ওর যথাসম্ভব আমাকে ভালো রাখার চেষ্টা করেছে। আমার আর বুঝতে অসুবিধে হলো না যে সৈকত দাদার বলা সমস্ত কথাগুলো শুনেছে। আমি ওর হাতটা ধরে ওকে বলি, এমনভাবে বলো না গো, আমি অনেক সুখী। তোমার ভালোবাসার কাছে এই সব কিছুই তুচ্ছ, তুমি বোঝো না সেটা? সৈকত আমাকে জড়িয়ে ধরে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই আমার শ্বশুরমশাই মারা যান। সৈকত ছোটবেলায় মাকে হারিয়েছে। বাবাই ছিল ওর জীবনের একমাত্র আশা, ভরসা, অবলম্বন। সৈকত খুব ভেঙে পড়ে। ও এখন আমাকে আরও আঁকড়ে ধরে বাঁচতে চায়। অফিস চলে গেলে সারাদিন বাড়িতে একা একাই থাকতে হয়। খুব বোরিং লাগতো। আগে বাবার সঙ্গে কথা বলতে বলতে, গল্প করতে করতে সময়টা কিভাবে কেটে যেত বুঝতেই পারতাম না। কিন্তু এখন যেন সময়ই কাটতে চায় না। আমি কিছু বাচ্চাদের কোচিং পড়াতে শুরু করি। এইভাবেই সময়টা কাটছিল। অনেকেই বলে বিয়ের পর নাকি ভালোবাসা কমে যায়।
জানি না কথাটা কতটা সত্যি, তবে আমাদের ক্ষেত্রে এমনটা হয়নি। আমাদের দুজনের মধ্যে ভালোবাসাটা বেড়েছে। কেউ কাউকে ছেড়ে একটা দিনও থাকার কথা এখন যেন ভাবতেই পারি না। আমার স্বামী অন্য কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া শুরু করে। একদিন রাতে ও মিষ্টির একটা প্যাকেট হাতে নিয়ে এসে বলে, সুমনা, আজ একটা সুখবর আছে। কি সুখবর গো? আজ একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ ছিল, ওনারা আমাকে সিলেক্ট করেছেন, মাসে 40,000 টাকা দেবে বলেছেন। তাই? এ তো খুব ভালো কথা। হ্যাঁ গো, এবার অফার লেটারটা হাতে পাওয়ার অপেক্ষা। ও নতুন কোম্পানিতে জয়েন করে। আমার জন্মদিনে ও একটা দামি শাড়ি, সাথে একটা সোনার আংটি নিয়ে আসে। এসবের আবার কি দরকার ছিল? দরকার আছে। আমারও তো ইচ্ছে করে আমার বউকে কিছু দিতে। আগের বছর তো কিছুই দিতে পারিনি। কিছুই দিতে পারোনি কেন বলছো? ওই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল। ও আমাকে আগের জন্মদিনে একটা গোলাপ ফুল দিয়েছিল, আর ছোট করে একটা কেক নিয়ে এসে সেলিব্রেট করেছিল, আর আমাকে রেস্টুরেন্টে খেতেও নিয়ে গিয়েছিল। একজন মেয়ের কাছে আর কি চাই, যার হাজবেন্ড এত কেয়ারিং। শোনো না, বলছি নিজেদের কিছু কাছের লোকদের ইনভাইট করেছি, আর আমার অফিস কলিগরাও 3 জন আসবে। আবার এসব করতে গেলে কেন? আমার বউয়ের জন্মদিন, আর এটুকু করব না? তা আবার হয় নাকি? আগে সামর্থ্য ছিল না, তাই পারিনি। ছাড়ো সব কথা। আমরা দুজনে বসে মেনু ঠিক করি, কাল গেস্টদের কি কি রান্না করে খাওয়াবো। কিন্তু এতজনের রান্না কি আমি একা হাতে সামলাতে পারবো? ও নিয়ে তুমি ভেবো না। দিদিকে আর মাকে ফোন করেছিলাম, সকাল সকাল আসতে বলেছি। মা আসবে বলেছে? হ্যাঁ গো। রাত্রি 12টায় সৈকত আমার কানে কানে বলে হ্যাপি বার্থডে। ঘুমের ঘুরে ছিলাম, তাও কথাগুলো কানে আসছিল। বেশ ভালো লাগছে। পরের দিন সকালে উঠে বাড়ি ঘরদোর পরিষ্কার করি। মা আর দিদি 8টার মধ্যেই আমাদের বাড়িতে চলে আসে। আমার হাতে হাতে ওরাও ঘরদোর পরিষ্কারে সাহায্য করে। দুপুরে তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে রাতের জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করি, কারণ বার্থডে পার্টিটা রাত্রে ছিল। সবাই খাবার দাবারের খুব প্রশংসা করে। 40 জনের মতো নিমন্ত্রিত ছিল। ঘরোয়াভাবেই জন্মদিনটা সেলিব্রেট করা হয়। আমার বাপের বাড়ির সবাই আসলেও দাদা আসতে পারেনি। ব্যবসার কাজের জন্য জন্মদিনের আগের দিনই ওকে মুম্বাই যেতে হয়েছিল। দেখতে দেখতে এই অফিসে ওর 3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল। এদিকে আমার কোল জুড়ে একটা ফুটফুটে মেয়ে হয়েছে। সৈকতের প্রথম থেকেই মেয়ের খুব শখ ছিল। ও যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিতেই ওকে অন্য একটা প্রজেক্টে হায়ার করে। এক ধাক্কায় ওর স্যালারি দ্বিগুণ বেড়ে যায়। এখন ওর পিএফ, গ্র্যাচুইটি এইসব বাদ দিয়ে 71,000 টাকা বেতন পায়। আজ অনেক দিন পর দাদা আমাদের বাড়িতে আসে। আমি ওর পছন্দের মাটন কষা, সরষে ইলিশ আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করলাম। আমার স্বামী অবশ্য সকাল সকাল বাজারটা করে এনে দিয়ে গেছিল, কিন্তু ওর অফিসের কাজের খুব প্রেশারের জন্য ওকে তাড়াতাড়ি অফিস যেতে হয়। দাদা খাবার খেয়ে উঠে আমার রুমে এসে বলে, সব রান্নাগুলোই খুব ভালো হয়েছে রে। দাদা, তোর খাবারগুলো ভালো লেগেছে? এইসব কিন্তু সৈকত নিজে গিয়ে বাজার করে এনেছে, ওর নিজের টাকায়। আর দাদা দেখ, এই বালাজোড়াটা ও বানিয়ে দিয়েছে, পুরো 1.5 লাখ পড়েছে। আর এখন আমার আলমারিতে দামি দামি শাড়িতে ভরে গেছে। সবই কিন্তু সৈকতই আমাকে কিনে দিয়েছে। আমার দাদা একটু অপ্রস্তুত হয়ে বলে ওঠে, সেই দিনকার কথাগুলো তুই এখনো ভুলিসনি, তাই না? না, ওই কথাগুলো কি ভোলা যায়? তুই জানিস সেই দিন তোর ওই কথাগুলো সৈকত সব নিজে কানে শুনেছিল। কতটা কষ্ট পেয়েছিল ও, সেটা আমিই জানি। জীবনে টাকাটাই কিন্তু সব নয়। যে যেমন রোজগার করে তেমন খায়। কারো আয় নিয়ে এইভাবে কোনোদিন বলিস না দাদা। দেখ দাদা, আমি কিন্তু তোকে এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু তোর ভুল ভাঙতে আমাকে এই কথাগুলো তোকে বলতেই হলো। পারলে আমাকে ক্ষমা করে দিস। না রে বোন, ভুলটা আমারই ছিল। আমি ভুলে গিয়েছিলাম জীবনে বড় হতে গেলে প্রয়োজনীয় সময়টুকু দিতে হয়, যে সময়টা নিয়ে সৈকত দেখিয়ে দিয়েছে। দাদা, হ্যাঁ রে বোন, পারলে তোর এই দাদাটাকে ক্ষমা করে দিস। সমাপ্ত।
এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।